ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে মেঘনাদ বধ কাব্য রয়েছে, সেই মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ নিয়ে আলোচনা করব। তো দেখো, এক্ষেত্রে তোমাদের জেনে রাখা প্রয়োজন যে এই যে মেঘনাদ বধ কাব্য, তার 9টি সর্গ ছিল, মানে 9টি সর্গ আছে। এই 9টি সর্গের আবার এক একটির মানে প্রত্যেকটি সর্গের আবার নামকরণ রয়েছে, এক একটির এক একটি নাম। তো দেখো, এক্ষেত্রে তোমাদের জেনে রাখা প্রয়োজন যে মেঘনাদ বধ কাব্য বাংলা মহাকাব্য ধারার প্রথম ও প্রধান সৃষ্টি। এই কাব্যের কাহিনীর ঘটনাকাল ছিল 3 দিন আর 2 রাত্রি। কি বলা হচ্ছে যে এই কাব্যের ঘটনাকাল, মানে এই কাব্যের কাহিনীর ঘটনাকাল হচ্ছে 3 দিন 2 রাত্রি। আর এই যে প্রত্যেকটি সর্গ অর্থাৎ 9টি সর্গ, এই 9টি সর্গের নামকরণ কি? সেগুলি হচ্ছে অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্বেদ, প্রেতপুরী আর হচ্ছে সংস্ক্রিয়া। এই 9টি সর্গ রয়েছে। তো এক্ষেত্রে আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে, মানে তোমাদের সঙ্গে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ, যার নাম হচ্ছে কি? অভিষেক। তাই তো? তো চলো শুরু করা যাক আলোচনা। দেখো, প্রথমেই কি বলা হচ্ছে যে মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গের নাম কবি কি দিয়েছেন? অভিষেক। এ নাম নান্দনিক দৃষ্টিতে সার্থক হয়েছে কিনা সে সম্পর্কে স্থির সিদ্ধান্তে উপনীত হতে গেলে আগে দেখে নিতে হবে যে এ সর্গে কথাবস্তুর সর্বমোট সমায়োজন কীরকম। কাব্যারম্ভে অর্থাৎ কাব্যের আরম্ভে অমৃতভাসিনী দেবী সরস্বতীর আহ্বান ও বন্দনা প্রসঙ্গেই স্পষ্ট হয়ে গেছে যে কাব্যের বর্ণিতব্য ঘটনা শুরু হলো রাবণ নন্দন বীর বীরবাহুর মৃত্যুর অব্যবহিত পরে। কি বলা হচ্ছে যে কাব্যারম্ভে অমৃতভাসিনী দেবী, এই অমৃতভাসিনী দেবীকে তিনি হচ্ছেন দেবী সরস্বতী, তার আহ্বান ও বন্দনা প্রসঙ্গেই স্পষ্ট হয়ে গেছে যে কাব্যের বর্ণিতব্য ঘটনা শুরু হয়েছে রাবণ নন্দন অর্থাৎ রাবণের পুত্রকে বীরবাহু তার মৃত্যুর অব্যবহিত পরেই। ঘটনা পটভূমি হচ্ছে লঙ্কার রাজসভা। ভূতলে অতুল এ রাজসভায় বসে রাজা রাবণ শোকে স্তব্ধ। অতুলনীয় ঐশ্বর্যের অধিপতি তিনি নিঃস্বতায় দিনাত্ম। এখন যুদ্ধক্ষেত্র থেকে ভগ্নদূত মকরাক্ষ তাকে এনে দিয়েছে প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ। তাহলে যুদ্ধক্ষেত্র থেকে কে বীরবাহুর মৃত্যু সংবাদ নিয়ে এসেছে? সে হচ্ছে ভগ্নদূত, অর্থাৎ তার যে দূত, সেই দূতের নাম কি? হচ্ছে মকরাক্ষ। রাজা রাবণ ও পিতা রাবণ উভয় সত্তাই মর্মাহত এই দুঃসংবাদে। কি বলা হচ্ছে যে রাজা রাবণ এবং পিতা রাবণ, রাজা হিসেবে যে রাবণ আর পিতা হিসেবে যে রাবণ, দুজনেই কি একজনই, কিন্তু এখানে দুটো সত্তা কাজ করছে। উভয়েই মর্মাহত এই দুঃসংবাদে। কার দুঃসংবাদ? যে তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর দুঃসংবাদ। প্রথমটায় তিনি বিশ্বাসই করতে পারেননি যে রাত্রের স্বপ্নের মতো মনে হয়েছে এই দুঃসংবাদকে। যার বাহুবলে স্বর্গের দেবতারাও কাতর, তুচ্ছ নর রামচন্দ্র তাকে পরাজিত করলো কিভাবে? যুক্তিতে কোনো উত্তর নেই, তাই শোকের গমকে রাবণ ভেঙে পড়েছেন, অর্থাৎ শোকে তিনি ভেঙে পড়েছেন। হা পুত্র, হা বীরবাহু, বীর চূড়ামণি, কি পাপে হারানু আমি তোমা হেন ধনে। দুঃখ কি শুধু পুত্রের জন্য? শুলি শম্ভুর মতো ভাই কুম্ভকর্ণ, লঙ্কার অপরাপর যত নিহত বীর ও ফুলে প্রদীপে সাজানো নাট্যশালার মতো সুন্দর লঙ্কার সকরুণ অবস্থাও তার শোকাবেগকে অনিরুদ্ধ করে তুলেছে। পুরো পরিস্থিতিই যেন তারই ধ্বংসের পূর্ব সংকেত। কি বলা হচ্ছে যে এই যে পুরো পরিস্থিতিটা, এটা কার ধ্বংসের পূর্ব সংকেত? লঙ্কার রাজা রাবণ, তার ধ্বংসের পূর্ব সংকেত। আক্ষেপে অভিযোগ করেছেন তিনি বোন, কি বলা হচ্ছে যে আক্ষেপে অভিযোগ করেছেন তিনি বোন শূর্পণখার উদ্দেশ্যে। সেই তো সমস্ত অনিষ্টের মূল। তার দুঃখে দুঃখিত হয়েই তো তিনি অগ্নিরূপা সীতাকে নিয়ে এসেছিলেন লঙ্কায়, আর এখন সেই অগ্নিতেই হচ্ছে লঙ্কা দহন। আনন্দে নির্বাসিত দুঃখ নিমগ্ন লঙ্কা থেকে বিদায় নিতে ইচ্ছে করছে লঙ্কেশ্বরের, অর্থাৎ লঙ্কেশ্বর রাবণের। প্রধানমন্ত্রী সারণ তাকে প্রবোধ দিয়েছেন। কি? রাবণের প্রধানমন্ত্রীর নাম কি? সারণ। তাকে প্রবোধ দিয়েছেন, অর্থাৎ সান্ত্বনা দিয়েছেন। কি বলেছেন? যে বজ্রাঘাতে চূড়া ভেঙে পড়লেও পাহাড় অধীর হয় না। কি বলা হচ্ছে? প্রধানমন্ত্রী সারণ তাকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন? যে যখন বজ্রাঘাতে পাহাড়ের চূড়া ভেঙে পড়ে, তাতে কিন্তু পাহাড় অধীর হয়ে পড়ে না। অতঃপর ধৈর্য সঞ্চয় করে ভগ্নদূত মকরাক্ষের কাছে বীরবাহুর যুদ্ধ ও পরাজয়ের বর্ণনা শুনতে চেয়েছেন রাবণ।
বীরবাহুর বীরতা বিবৃত করা তার পক্ষে অসম্ভব জানিয়েই রাজাদেশে মকরাক্ষ বর্ণনা করেছে যে মত্ত হাতির মতো অসংখ্য বীরসহ শত্রু সৈন্য মাঝে বীরমদে প্রবেশ করেছিলেন কে? বীরবাহু। বানে বানে আকাশ ছেয়ে দিয়েছিলেন, কত যে শত্রু সৈন্য নিধন করেছিলেন তা বলা অসম্ভব, কিন্তু এরপরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন রামচন্দ্র। রামচন্দ্রের আগমন বার্তা শুনিয়েই থেমে গিয়েছিল মকরাক্ষ, কাঁদতে শুরু করেছিল নীরবে। সভাস্থ সকলেই বুঝেছিল তার কান্নার কারণ, তবু রাবণ তাকে বীরবাহুর মৃত্যুর বর্ণনা করতে বলেন। তখন অনিচ্ছা সত্ত্বেও মকরাক্ষ জানায় সে কথা বর্ণনা করা অথবা রাজার পক্ষে তা শোনা দুষ্কর। রামচন্দ্রের আগমনের পর ভয়ঙ্কর লড়াই হয়েছিল, কিন্তু পরিণামে সে ছাড়া আর কোনো রাক্ষসী বাঁচেনি। কি বলছে মকরাক্ষ? যে এই যে রামচন্দ্র আক্রমণ করে এবং রামচন্দ্রের সঙ্গে তাদের লড়াই হয়, কিন্তু সেই লড়াইয়ে কেউ বেঁচে নেই একমাত্র মকরাক্ষ ছাড়া। অবশ্যই সে পালিয়ে আসেনি, তার প্রমাণ তার পিঠে অস্ত্রের কোনো দাগ নাই, ক্ষত হচ্ছে তার কোথায়? বক্ষে অর্থাৎ বুকে। দুর্ভাগ্যক্রমেই সে বেঁচে গিয়েছে, তবু তার জন্য তার আত্মগ্লানির সীমা নেই। এই যে সে বেঁচে গিয়েছে তার জন্য তার আত্মগ্লানি হচ্ছে। বীরত্ব ব্যঞ্জক বর্ণনা কুশলতার জন্য রাবণ তাকে ধন্যবাদ জানিয়ে সভাসদদের আহ্বান করেছেন যুদ্ধক্ষেত্র দেখতে যাওয়ার জন্য। প্রাসাদ শীর্ষে আরোহণ করার পর ফুলবন, পুষ্করিণী, অসংখ্য স্বর্ণচূড় অট্টালিকা, কি বলা হচ্ছে? প্রাসাদ শীর্ষে অর্থাৎ প্রাসাদের একেবারে ওপরে আরোহণ অর্থাৎ ওঠার পর মানে সেই প্রাসাদের শীর্ষে উঠে তারা কি দেখছে? ফুলবন, পুষ্করিণী, অসংখ্য স্বর্ণচূড় অট্টালিকা, দেবগৃহ, নানা সামগ্রী সজ্জিত অসংখ্য বিপণী ভরা ঐশ্বর্যময়ী লঙ্কা দৃষ্টি আকর্ষণ করেছে তার। তিনি লক্ষ্য করেছেন লঙ্কা নগরীর চারপাশ ঘেরা উন্নত প্রাচীর, ফটক সমূহে প্রহরী এবং সৈন্যদের সতর্ক তৎপরতা। লক্ষ্য করেছেন নগরের বাইরের সমুদ্র তীরবর্তী বালুরাশির মতো অগণন শত্রু সৈন্য। লঙ্কার পূর্ব দ্বারে পাহারা দিচ্ছে নীল, দক্ষিণ দুয়ারে দাঁড়িয়ে রয়েছে অঙ্গদ। তাহলে দেখো লঙ্কার এক এক দুয়ারে কে কে দাঁড়িয়ে রয়েছে, যেটা লঙ্কার প্রাসাদের শীর্ষ মানে আরোহণ করে রাবণ দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? যে লঙ্কার পূর্ব দ্বারে পাহারা দিচ্ছে নীল, দক্ষিণ দ্বারে অঙ্গদ, উত্তর দ্বারে রাজা সুগ্রীব আর পশ্চিম দুয়ারে স্বয়ং রাজা রামচন্দ্র। তার কাছে লক্ষণ হনুমান ও সখা বিভীষণ উপস্থিত। ব্যাধেরা যেমন অসংখ্য লতাজালে সিংহীকে পাকে পাকে জড়ায়, তেমনি শত্রুরা জড়িয়ে রয়েছে কাকে? লঙ্কাকে। এই যে চারিদিকে কারা কারা দাঁড়িয়ে রয়েছে? লঙ্কার পূর্ব দ্বারে রয়েছে নীল, দক্ষিণ দুয়ারে রয়েছে অঙ্গদ, উত্তর দুয়ারে রয়েছে সুগ্রীব। দুয়ারে অর্থাৎ দ্বারে মানে দরজায়, ঠিক আছে? উত্তর দ্বারে রয়েছে সুগ্রীব আর পশ্চিম দুয়ারে রয়েছে স্বয়ং রামচন্দ্র। তো এটাকে আবার কি বলা হচ্ছে? যে ব্যাধেরা যেমন অসংখ্য লতাজালে সিংহীকে পাকে পাকে জড়িয়ে ধরে বা জড়ায়, ঠিক তেমনি শত্রুরা জড়িয়ে রয়েছে কাকে? লঙ্কাকে। অতঃপর রাবণ নিকটেই দেখতে পান যুদ্ধক্ষেত্র। শেয়াল, গৃধিনী, শকুন, কুকুর, পিশাচেরা সেখানে ঘুরে বেড়াচ্ছে এখন। কেউ উঠছে, কেউ বসছে, কেউ ঝগড়া করছে, কেউ রক্তপান করছে, কেউ ভুরি ভোজন করে উল্লাস প্রকাশ করছে। স্তব্ধ যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে অসংখ্য হাতি, ঘোড়া, অশ্বারোহী, গজারোহী পদাতিকদের মৃতদেহ। পড়ে আছে অসংখ্য ভাঙা রথ, বর্ম, ঢাল, তরোয়াল, ধনুক, তীর, বর্ষা, তুন, গদা, পরশু। পড়ে আছে মণি বসানো কিরিট, পাগড়ি, বীরদের দেহের অন্যান্য আভরণ মানে অলঙ্কার। তারই মাঝে শত্রু সৈন্য চেপে পড়ে আছে বীরবাহুর মৃতদেহ। তাকে দেখে শোকে আকুল হয়ে রাবণ বললেন, দেশের শত্রু নিধন করতে গিয়ে যে শয্যায় কুমার শায়িত, সে শয়ন লাভ করা বীরকুলের চির বাসনা। কিন্তু হৃদয় মোহবন্ধনে বাঁধা, এই বজ্র আঘাতে সে যে কত কাতর তা তিনি বলতে পারেন না, জানেন শুধুমাত্র অন্তর্যামী অর্থাৎ ভগবান। অতঃপর সেতুবন্ধ সমুদ্রকে ব্যঙ্গ করেছেন রাবণ। এই যে সেতুবন্ধ সমুদ্র, সেই সমুদ্রকেও ব্যঙ্গ করেছেন লঙ্কাপতি রাবণ। আবার নিরুপায়ভাবে লঙ্কাকে উদ্ধার করতে জাঙাল ভেঙে তাকে জেগে উঠতেও অনুরোধ করেছেন। এরপর তিনি পাত্রমিত্র সহ ফিরে এসে বসেছেন সভায়। একটু পরেই সঙ্গিনীদের সঙ্গে সভায় এসে প্রবেশ করেছে কে? বীরবাহু মাতা অর্থাৎ বীরবাহুর মা কে? শোকাকুলা চিত্রাঙ্গদা। পুত্র শোকে বিহবল তিনি, আলুথালু তার কবরী বন্ধন অর্থাৎ খোপা। কবরী মানে আমরা সকলেই জানি চুল, আর কবরী বন্ধন মানে খোপা। এই বেশে এমন অবস্থায় তাকে রাজসভায় আসতে দেখে সভায় যেন শোকের ঝড় বয়ে গেছে। সে শোকোচ্ছ্বাস স্থিমিত হলে চিত্রাঙ্গদা রাবণকে জিজ্ঞাসা করেছেন, বিধি তাকে একটি রত্ন দিয়েছিল, রাজার কাছে তিনি তাকে রেখেছিলেন সযত্নে, রাজা তাকে কেমনভাবে রেখেছেন? বলা বাহুল্য এই রত্ন তার পুত্র রত্ন বীরবাহু। রাবণ নিজের গ্রহদোষের কথা বলে, বীর গর্ভা লঙ্কার বীর শূন্য হওয়ার কথা বলে,
শতপুত্র শোকে অহর্নিশ তার বুক ফেটে যাওয়ার কি বলা হচ্ছে, রাবণ নিজের গ্রহদোষের কথা বলে বীরগর্ভা লঙ্কার বীর শূন্য হওয়ার কথা বলে, শতপুত্র শোকে অহর্নিশ তার বুক ফেটে যাওয়ার কথা বলে তাকে কিছুটা নিরস্ত করলেও যেই তাকে প্রবোধ দিতে গিয়ে বললেন যে দেশের শত্রু নিধন করতে গিয়ে যে পুত্র স্বর্গে যায় বীরমাতা হিসাবে তার মায়ের গর্ভ করা উচিত, অমনি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে ওঠে কে, চিত্রাঙ্গদা। শানিত যুক্তিতে ফালি ফালি করে ছিঁড়ে ফেললেন রাবণের ভ্রান্ত ধারণা, প্রমাণ করে দিলেন যে রামচন্দ্র দেশ শত্রু নয়, লঙ্কা অধিকার করার জন্যও নয়, বা লঙ্কা অধিকার করার জন্য সে লড়াই করছে না, করছে কার জন্য, করছে তার স্ত্রীকে উদ্ধার করতে, যাকে অপহরণ করে এনে রাবণ নিজেই লঙ্কায় এই কালাগ্নি জ্বালিয়েছে। হায় নাথ, নিজ কর্মফলে মজালে রাক্ষসকুলে মজিলা আপনি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে যে এই যে বীরবাহুর মা চিত্রাঙ্গদা রাবণকে উদ্দেশ্য করে কি বলছেন, যে হায় নাথ, নিজ কর্মফলে মজালে রাক্ষসকুলে মজিলা আপনি। চিত্রাঙ্গদা এইভাবে শানিত যুক্তিতর্কে রাবণের বিবেককে জাগিয়ে দিয়ে প্রস্থান করার পরেই রাবণ নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং কি বলেছেন, যে যাইব আপনি সাজহে বীরেন্দ্রবৃন্দ লঙ্কার ভূষণ, দেখিব কি গুণ ধরে রঘুকুলমণি। রাবণের এই সংকল্প ও সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথে সভায় দুন্দুভি বেজে উঠল, চারিদিকে রাক্ষসদের মধ্যে ছড়িয়ে পড়ল যুদ্ধমত্ত দারুণ উদ্দীপনা। তাদের পদদাপে কাঁপতে লাগলো লঙ্কা, কেঁপে উঠল জলগর্ভ, সমুদ্রতলে স্বর্ণ পদ্মবনে প্রবালের ওপর বসে চুল বাঁধছিলেন কে, জলদেবী বারুণী। তার সংশয় হয় বুঝি বায়ু বুঝি আন্দোলিত করেছে জল। সখী মুরলা তাকে জানালেন সত্য সংবাদ, লঙ্কা যুদ্ধের কথায় বারুণীর প্রাণ কেঁপে উঠল লঙ্কায় আবদ্ধ সখী কমলার জন্য। মুরলাকে তিনি পাঠালেন তার কাছে বার্তা সংগ্রহের জন্য। কমলার কাছে মুরলা পেলেন লঙ্কার ক্রমক্ষয়ী সংবাদ, তাকে বিদায় করে কমলা ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রবাসার বেশে গেলেন প্রমোদ কাননে ইন্দ্রজিৎকে ভ্রাতা বীরবাহুর মৃত্যু সংবাদ ও বিপন্ন পিতার যুদ্ধযাত্রার উদ্যোগের খবর সংবাদ দিতে। এই সংবাদ শোনা মাত্র ক্রোধে মেঘনাদ তার কণ্ঠের কুসুমমালা ছিঁড়ে অর্থাৎ ফুলের মালা ছিঁড়ে ফেললেন, অঙ্গ থেকে খুলে ফেললেন যত প্রমোদ আভরণ এবং নিজেকে ধিক্কার দিয়ে তৎক্ষণাৎ লঙ্কা যাত্রার জন্য আদেশ দিলেন রথ আনতে। অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে রথে চাপতে যাবেন এমন সময় মেঘনাদের হাত চেপে ধরলেন তার স্ত্রী প্রমীলা, জানতে চাইলেন তাকে ছেড়ে কোথায় যাচ্ছেন প্রিয়তম। হেসে মেঘনাদ জানালেন তারই কল্যাণে রামচন্দ্রকে পরাহত করে তাড়াতাড়ি ফিরে আসবেন তিনি। লঙ্কায় রাবণ যখন যুদ্ধযাত্রায় প্রস্তুত হচ্ছেন এমন সময় এসে উপস্থিত হলেন কে, মেঘনাদ। তাকে দেখা মাত্র বীরেরা উল্লসিত হয়ে উঠল। মেঘনাদ পিতার কাছে চাইলেন রামচন্দ্রকে সমূলে বিনষ্ট করতে যুদ্ধযাত্রার অনুমতি, কিন্তু সহজে রাবণ সম্মতি দিতে পারলেন না। বিধি বিড়ম্বনায় তিনি আতঙ্কিত, জলে পাথর ভাসছে, মরেও মানুষ বেঁচে যাচ্ছে। মেঘনাদ বললেন তিনি বেঁচে থাকতে যদি রাবণ যুদ্ধে যান তবে সারা জগতে তিনি কলঙ্কিত হবেন, তার ইষ্টদেবতা অগ্নিও তার প্রতি হবেন রুষ্ট। তখন রাবণ তাকে ইষ্টদেবতার আরাধনা করে তার আশীর্বাদ নিতে বললেন। রাত্রিতে আরাধনা অগ্নি দেবতার আশীর্বাদ লাভ করে প্রভাতে ইন্দ্রজিৎ যাবেন যুদ্ধে। এই সিদ্ধান্তে স্থিত হয়ে রাবণ গঙ্গাজল নিয়ে বিধি অনুযায়ী ইন্দ্রজিৎকে আগামী দিনের যুদ্ধে সৈন্যপদে অভিষেক করলেন। তাহলে দেখো আমরা কি দেখলাম, যে রাবণ তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর পর কাকে তার সৈন্যপদে অভিষেক করলেন, তার অপর প্রিয় পুত্র মেঘনাদকে সৈন্যপদে অভিষেক করলেন। আর আমরা প্রথমেই দেখলাম যে এই স্বর্গের নাম কি, এই স্বর্গের নাম হচ্ছে, প্রথম স্বর্গের নাম হচ্ছে কি, অভিষেক, তাই তো। সাথে সাথে বন্দিরা তার বন্দনা গাইতে লাগলো, বেজে উঠল রাক্ষসদের বাদ্য, মেঘনাদের জয়ধ্বনিতে পূর্ণ হলো সারা লঙ্কা। এই হলো মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের মূল বস্তু। কি বলা হচ্ছে, যে এটাই হচ্ছে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের মূল যে সারসংক্ষেপ বা মূল কথাবস্তু। লক্ষণীয় এর সময় পটভূমি, এর যে সময়টা সেটা হচ্ছে কি, সূর্যাস্ত পরবর্তী সায়ংকালের কিছুটা সময়। বীরবাহুর মৃত্যু কথায় এই স্বর্গের উদ্যাপন সমাপন মেঘনাদের সেনাপতি পদাভিষেকে। বীরবাহুর মৃত্যুর পর রাবণ সেনাপতি পদে কাকে বরণ করে পুনরায় যুদ্ধে পাঠালেন, এই প্রশ্নে অমৃতভাসিনী দেবী সরস্বতীর কাছে প্রশ্নটি করা হয়েছে। স্বর্গের শুরু এই প্রশ্ন দিয়ে স্বর্গের শুরু, যে কাকে তিনি সেনাপতি পদে বরণ করে যুদ্ধে পাঠালেন। এরপর এই প্রশ্নের ওই সংশয়িত উত্তর দিয়েছেন কে, কবি স্বয়ং। স্বর্গটির এখানেই জবনিকাপাত। মধ্যভাগে কবিতার কল্পনা কৌলিন্যে রাবণের রাজসভা, সমুদ্র বেষ্টিত লঙ্কা নগরী, রাঘবীয় বীরবাহিনীর অবস্থান, চিত্রাঙ্গদা প্রসঙ্গে
প্রসঙ্গ রাবণের শোক ও উদ্দীপনা, বারণী মুরলা লক্ষ্মী প্রসঙ্গের অবতারণা করেছেন। কাহিনীকে মর্ত থেকে জলতলে কিংবা বৈকুণ্ঠ কথায় নিয়ে গিয়ে ত্রিলোক ব্যাপ্ত মহাকাব্যিক ব্যঞ্জনা দিয়েছেন। অর্থাৎ মহাকাব্যের যে গুণ থাকা দরকার সেটা আমরা এই আলোচ্য আমাদের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের আলোচনায় অনেক লক্ষ্য করছি, তাই তো? কি বলা হচ্ছে যে মহাকাব্যের কাহিনীকে মর্ত থেকে জলতলে কিংবা বৈকুণ্ঠ কথায় নিয়ে গিয়ে তিনি ত্রিলোক ব্যাপ্তি মহাকাব্যিক ব্যঞ্জনা দিয়েছেন। একই প্রয়োজনে কথাবস্তুতে হাজির করেছেন দেবতা, রাক্ষস ও মানব চরিত্র। কিন্তু লক্ষণীয় যে কাহিনীর মূল সূত্রটি তিনি কখনোই ভুলে যাননি, বিস্মৃত হননি যে এ স্বর্গে তার লক্ষ্য হলো বীরবাহুর মৃত্যুর পর রাবণের সেনাপতি নির্বাচন এবং তার অভিষেক প্রসঙ্গ। সেনাপতি পদে মেঘনাদের অভিষেক যেন এ কাব্যের নায়কেরই অভিষেক। এ স্বর্গের নামকরণের সার্থকতা নিয়ে তাই দ্বিমত পোষণের কোনো জায়গা নেই। তো এই গেল আজকে আমাদের আলোচনা। আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা আলোচনা করলাম মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ কি, অভিষেক। এর সর্বমোট 9টি স্বর্গ রয়েছে, একে একে ধরে আমরা আলোচনা করব। তো এই ছিল আজকের আলোচনা। আশা করব আমার এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই খুব ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।